সবাই বলে আমি তো আরও ট্যাক্স দিতে রাজি আছি ভাই, আমাকে হয়রানি করে, আমাকে ট্যাক্স অফিসাররা এসে বলে এত টাকা ট্যাক্স দেওয়ার দরকার কি সরকারের ইয়েতে, চলেন একটা সমঝোতায় চলে যাই। রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা কোনো অর্থ বছরই থাকে না, এই বছরও তার ব্যত্যয় হতে যাচ্ছে না, তেমনটাই আপনারাই বলছেন। তাহলে আগামী অর্থ বছর, যেটা 2025-26 অর্থ বছর, সেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, কারণ আমাদের তো খুব বেশি ঋণ, বিদেশি ঋণ নেওয়ারও সুযোগ নেই, কেমন হওয়া উচিত সেটা? না, একটা তো বলেছি যে একটা অপটিমাল মানে একটা লক্ষ্য নির্ধারণ করা উচিত জাতীয় রাজস্ব বোর্ডের, এমনকি সরকারের। জাতীয় রাজস্ব বোর্ড তো আলাদা না, অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন বিভাগ, অর্থ বিভাগের সাথে সামঞ্জস্য রেখে সাযুজ্য রেখে তারা কাজ করে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যেই ধরনের, আমাদের যে আপনাকে যেটা বললাম, বিআইডিএস স্টাডি করেছে, বোস্টন কনসাল্টিং গ্রুপ স্টাডি করেছে, আমাদের মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস হচ্ছে, মানে 2015 সালে ওই স্টাডিটার সাথে আমি জড়িত ছিলাম বিসিজির। সেখানে আমরা বের করেছিলাম যে $6,500 যে ডিসপোজেবল ইনকাম, ব্যয়যোগ্য আয় আছে এই জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 1,25,00,000। তাইলে যদি মানে প্রায় 8 লক্ষ টাকা বছরে আয় করে, এই ব্যয়যোগ্য আয় আছে, এই ধরনের জনগোষ্ঠী যদি হয় 1,25,00,000 টাকা, 25 লক্ষ লোক, এবং সেইটার যদি মানে প্রবৃদ্ধিটা হয় বছরে 10.5%, তাইলে আপনি বলেন এই 10 বছরে কত হয়ে যাওয়ার কথা? 2-2.5 কোটি লোক হওয়ার কথা, যারা ট্যাক্স প্রদান যোগ্য, তারা সক্ষমতা আছে মানে ট্যাক্স কর দেওয়ার মতো। বিআইডিএস বলেছে $3,500 উপরে আয়, এরকম তাদের একটা প্রাথমিক প্রাক্কলনে অনেক বছর আগে ওনারা একটা স্টাডি করেছিলেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। তারা বলেছিলেন 3 থেকে 3.5 কোটি লোক এর আয় হচ্ছে $3,500, যেটা নাকি এখন প্রায় 4.5 লক্ষ টাকার সমান। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন এত কম লোক ট্যাক্স দেয় কেন? সুতরাং এই যে ট্যাক্স বেসটাকে বর্ডার করতে হবে, ট্যাক্স যারা দিতে পারে তাদের কাছে কর প্রশাসনকে নিয়ে যেতে হবে। তৃতীয় হচ্ছে যে সরকারের কোষাগারে ট্যাক্স জমা হলো না, কিন্তু আমি কিছু লেনদেনের মাধ্যমে আপনাকে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দিলাম, দুর্নীতি। চতুর্থ হচ্ছে অনেক জায়গায় আমরা দেখেছি আমাদের প্রাথমিক স্টাডিতে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে যখন আমরা স্টাডি করেছি, তারা যখন বিশ্বব্যাংকের বদান্যতায়, অন্যদের বদান্যতায় আমাদেরকে নিয়োগ দিয়েছিলেন, আমরা এই কাজগুলো করতে গিয়ে দেখেছি যে হয়তো আপনি যে সুপার স্টোরে যাচ্ছেন, যেখানে যেখানে আপনার কাছ থেকে ভ্যাট আদায় করছে বিক্রির এগেনস্টে, সেই ভ্যাটটা রাষ্ট্রীয় কোষাগারে ওই দোকানের মালিক জমা দিচ্ছে না, ওই দোকানদার জমা দিচ্ছে না, ওই কোম্পানি জমা দেয় না। দ্যাট মিনস মানে আমাদের টাকা, আমাদের অর্জিত টাকা লিকেজ হয়ে যাচ্ছে। ধরেন আপনি একটা দোকানে আপনার কাছ থেকে জুস বিক্রি করলো, 5% ভ্যাট তো নেওয়া হলো, এই ভ্যাটটা নেওয়া হলো আপনার কাছ থেকে, কিন্তু আমি যে মাসের শেষে পরের মাসের 15 তারিখের মধ্যে আমি যে ভ্যাটটা জমা দিব রাষ্ট্রীয় কোষাগারে, সেটা দিচ্ছি না। সেখানে ভ্যাট কর্মকর্তার সাথে একটা অ্যারেঞ্জমেন্টে চলে যাচ্ছি, আমাকে একটা লামসাম ভ্যাট দিয়ে দিচ্ছে। কিংবা আমাদের যে প্রেশার গ্রুপগুলো রয়েছে, চেম্বারগুলা, তারা এসে অন্যায় আবদার করে, চাপ সৃষ্টি করে পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে, অনেক সময় এনবিআরকে পিছু হটতে হয়। আরেকটা রয়েছে কি, আমরা 2টা অত্যন্ত সাকসেসফুল প্রজেক্ট করেছিলাম এই জাতীয় রাজস্ব বোর্ডের জীবনে। একটা হচ্ছে রিফর্মিং ইন্টারনাল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, যার বিপরীতে লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট করা হয়েছে, পরবর্তীকালে লার্জ ভ্যাট পেয়ার্স ইউনিট করা হয়েছে। আরেকটা প্রজেক্ট করা হয়েছিল ইউকে এইডের তত্ত্বাবধানে, 5 বছরব্যাপী প্রকল্প, সেটার নাম ছিল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বিল্ডিং, সক্ষমতা বৃদ্ধি কর প্রশাসনের এবং ট্যাক্স পেয়ার সার্ভিসেস। সবাই বলে আমি তো আরও ট্যাক্স দিতে রাজি আছি ভাই, আমাকে হয়রানি করে, আমাকে ট্যাক্স অফিসাররা এসে বলে এত টাকা ট্যাক্স দেওয়ার দরকার কি সরকারের ইয়েতে, চলেন একটা সমঝোতায় চলে যাই, আপনিও ট্যাক্স কমাই দেন, আমাকেও কিছু দেন।